নমস্কার, আমি স্নেহা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। কাশ্মীরে ৩৭০ ফিরবে না, মহারাষ্ট্রের বিজয় মঞ্চে স্পষ্ট বার্তা মোদির, তোপ কংগ্রেসকেও। দিনভর ভোটের পরও ইভিএমের চার্জ ৯৯% কিভাবে? স্বামীর হারে কারচুপি অভিযোগ সরার। গেরুয়া সুনামিতে ফ্যাকাশে উদ্ধব পাওয়ার। মারাঠা রাজনীতিতে ক্রমেই ধূসর দুই নেতার ভবিষ্যৎ। বাবাকে খুনের সহানুভূতি, দল বদল কাজে এলো না, বান্দ্রা পূর্বে হার ছেলে সিদ্দিকির। শুধু মহারাষ্ট্রে নয়, উপনির্বাচনেও দেশজুড়ে বিজেপির জয় জয়কার, কংগ্রেসের স্বস্তি প্রিয়াঙ্কায়। উন্নয়ন আর সুশাসনের জয়, মহারাষ্ট্রে গেরুয়া ঝড়ের পরেই বার্তা মোদির। ঝাড়খণ্ডে শরিকি বোঝায় ডুবল বিজেপি, টক্কর দিয়েও হল না শেষ রক্ষা। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মহারাষ্ট্রে বিরাট সাফল্য পেয়েছে মহাজোট। উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার ভূপতিত করার পর বিজেপির সদর দপ্তরে উপস্থিত হয়ে ঝাঁঝালো ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারতন্ত্র থেকে তোষণের রাজনীতি ইস্যু ধরে ধরে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তার মুখে উঠে এল কাশ্মীর প্রসঙ্গ। দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরবে না। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী পদে বসেই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর বার্তা দিয়েছেন ওমর আবদুল্লা। তবে বিরোধীদের এই স্বপ্ন সত্যি হবে না বলে শনিবার বার্তা দিলেন মোদী। তিনি জানালেন, কিছু রাজনৈতিক দল দেশে দুই রকম সংবিধান চাইছে, তবে মহারাষ্ট্রে জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধুমাত্র বাবাসাহেব আম্বেদকরের সংবিধান থাকবে, দ্বিতীয় কোনো সংবিধান হবে না। কেউ কেউ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে চাইছে, কিন্তু তাদের আজ আমি বলে দিচ্ছি, চাইলেও তারা কেউ ৩৭০ ধারা ফেরাতে পারবে না। এখানেই অবশ্য থামেননি নরেন্দ্র মোদী। ওয়াকফ আইনের প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, কংগ্রেস তোষণের জন্য আইন বানায়, সুপ্রিম কোর্টের নির্দেশেরও তোয়াক্কা করেনি তারা। সংবিধানে ওয়াকফ আইনের কোনো জায়গাই নেই। ভোট ব্যাংক তোষণের জন্য আলাদা করে ওয়াকফ আইন বানিয়েছে কংগ্রেস। মহারাষ্ট্র রাজনীতির প্রসঙ্গ তুলে বলেন, কংগ্রেস বালাসাহেব ঠাকরের আদর্শ মানে না, বীর সাভারকরকে অপমান করে এসেছে ওরা। এরপর ভোট বৈতরণী পার করতে কয়েকদিন গালিগালাজ বন্ধ রেখেছে। এখানেই স্পষ্ট হয়ে যায় কংগ্রেসের দ্বিচারিতা। এরপর কংগ্রেসকে পরজীবী বলে আক্রমণ শানিয়ে তিনি বলেন, নিজের দক্ষতায় সরকার গড়ার ক্ষমতা কংগ্রেসের নেই, তবু ওদের অহংকার সর্বদা সপ্তমে। মহা বিকাশ আঘাড়ির পরাজয়ের জন্য কংগ্রেসকে দায়ী করে তিনি বলেন, কংগ্রেস নিজেও ডোবে, অপরকেও ডোবায়। মহারাষ্ট্রের ফলাফলেও তা দেখা গেল। মহা বিকাশ আঘাড়ির শরিক দলগুলিকে ডুবিয়ে দিয়েছে কংগ্রেস। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। অনুশক্তিনগর থেকে লড়ছিলেন তিনি। প্রতিপক্ষ সানা মালিকের কাছে ৩৩৭৮ ভোটে হেরেছেন ফাহাদ। এই হারের ঘটনায় সরাসরি ইভিএমের দিকে অভিযোগের আঙুল তুললেন স্বরা। তার অভিযোগ, ইভিএমে কারচুপি করে হারানো হয়েছে তার স্বামীকে। মহারাষ্ট্রের অনুশক্তিনগর থেকে এনসিপি, শরদ গোষ্ঠী, প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন ফাহাদ আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপি, অজিত গোষ্ঠী, প্রার্থী সানা মালিক। নির্বাচনে ৩০০০-এর বেশি ভোটে হারের পর ইভিএমের দিকে অভিযোগের আঙুল তুলে স্বরা বলেন, সারাদিন ভোট হওয়ার পরও ইভিএম মেশিনে ৯৯% চার্জ কিভাবে থাকে? নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে। ওই বিধানসভা কেন্দ্রে ৯৯% চার্জে যখনই মেশিন খুলেছে তখন থেকেই বিজেপি সমর্থিত এনসিপি ভোট পেতে শুরু করেছে। এ প্রসঙ্গে হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন স্বরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনেও একইভাবে ইভিএমে ৯৯% চার্জের অভিযোগ তুলেছিল কংগ্রেস, যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় কমিশন। সেই উদাহরণ টেনেই স্বরা বলেন, এনসিপি, এসপি প্রার্থী ফাহাদ আহমেদ শুরু থেকেই এগিয়েছিলেন। ঠিক সেই সময় হঠাৎ ১৭, ১৮ ও ১৯ রাউন্ডে হঠাৎ ৯৯% চার্জার ইভিএম খোলা হয়। এরপর বিজেপি সমর্থিত এনসিপি প্রার্থী সানা মালিক আশ্চর্যজনকভাবে এগিয়ে যেতে থাকেন। এখানেই প্রশ্ন উঠছে, সারাদিন যে ইভিএমে ভোট গ্রহণ হলো সেই ইভিএমে কিভাবে ৯৯% চার্জ থাকে, এবং ৯৯% চার্জ থাকা সব মেশিনগুলি কিভাবে বিজেপিকে বাক্স হয়ে ওঠে? উল্লেখ্য, এবারের নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে লড়তে চেয়েছিলেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ।
যদিও শেষ পর্যন্ত শরদ পাওয়ারের এনসিপির প্রার্থী হয়ে লড়াইয়ে নামেন অনুশক্তিনগর থেকে লড়াইয়ে নামেন ফাহাদ। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন অজিত পাওয়ারের এনসিপির প্রার্থী সানা মালিক। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় সানা পেয়েছেন 49,341টি ভোট ও ফাহাদ পেয়েছেন 45,963টি ভোট। 3,378টি ভোটে হেরেছেন সরার স্বামী। তবে এই হারের পিছনে ইভিএম কারচুপি রয়েছে বলে অভিযোগ তুললেন অভিনেত্রী স্বরা। 6 মাস আগে লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ির বিরাট সাফল্যে আশার আলো দেখেছিল বিরোধী শিবির। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানেই ভূপতিত হলেন বালাসাহেব পুত্র উদ্ধব ঠাকরে ও স্ট্রংম্যান হিসেবে পরিচিত শরদ পাওয়ার। ওয়াকিবহাল মহলের মতে এই দুই শীর্ষ নেতার রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। যদিও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাজোটের বিরাট জয়ের নেপথ্যে ষড়যন্ত্রের আষ্টে গন্ধ পাচ্ছে মহাবিকাশ আঘাড়ি। শনিবার ফলপ্রকাশ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের। এখনও পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে মহারাষ্ট্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, শিবসেনা, শিন্দে ও এনসিপি অজিতের মহাজোটই। 288টি আসনের মধ্যে 231টি আসনে এগিয়ে রয়েছে তারা, যেখানে ম্যাজিক ফিগার 145। শুধুমাত্র বিজেপির দখলে 132টি আসনে। অন্যদিকে মহাবিকাশ আঘাড়ি জয়ী, এগিয়ে মাত্র 47 আসনে। মাত্র 6 মাস আগে লোকসভা নির্বাচনে বড় সাফল্য পেয়েছিলেন উদ্ধবরা। সেখানে বিধানসভায় এত খারাপ ফল উদ্ধবের কাছে স্বপ্নাতীত। এহেন অবস্থায় রাজনৈতিক মহলের দাবি যে দুই ইস্যুতে বালাসাহেবের উত্থান মারাঠা রাজনীতিতে তা আপাতত হাইজ্যাক হয়ে গিয়েছে। ফলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছেন ঠাকরে পুত্র। এই পরিস্থিতি থেকে মারাঠা রাজনীতির মূল স্রোতে ফিরে আসা তার জন্য যথেষ্ট কঠিন। রাজনৈতিক মহলের দাবি বালাসাহেবের হাত ধরে শিবসেনার উত্থান হয়েছিল দুটি বিষয়কে হাতিয়ার করে। প্রথমত কট্টর হিন্দুত্ব ও দ্বিতীয়ত মারাঠা অস্মিতা। বিধানসভার ফলাফলের পর এটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে হিন্দুত্বের অস্ত্র বিজেপিকে উপহার দিয়েছেন উদ্ধব। একই সঙ্গে যে মারাঠা অস্মিতাকে হাতিয়ার করে এতদিন লড়াই করে গিয়েছে বালাসাহেবের শিবসেনা, সেটাও ছিনিয়ে নিয়েছে একনাথ শিন্ডের নয়া শিবসেনা। ফলে নিজের রাজনৈতিক পুঁজি হারিয়ে দেউলিয়া হয়েছেন উদ্ধব। স্পষ্ট হয়ে গিয়েছে পুত্র নয়, বালাসাহেবের তাজ এখন উঠেছে তার যজ্ঞ শিষ্য শিন্ডের মাথায়। উদ্ধবের শিবসেনায় যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা যথেষ্ট কঠিন। অন্যদিকে মারাঠা স্ট্রংম্যান হিসেবে পরিচিত শরদ পাওয়ারের গুরুত্ব এক ধাক্কায় অনেকখানি কমে গেল মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর। কন্যা সুপ্রিয়া শুলের হাতে দায়িত্ব তুলে দিয়ে অনেকদিন আগেই রাজনীতি থেকে সরে যেতে চেয়েছিলেন অশীতিপর শরদ। সেই মুহূর্তেই ভাঙন ধরেছিল এনসিপিতে। ভোটের ফলের পর শরদের রাজনৈতিক সন্ন্যাসের পথ আরও ত্বরান্বিত হল বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে সুপ্রিয়া দিল্লির রাজনীতিতে পরিচিত মুখ হলেও মহারাষ্ট্রে নন। ফলে শরদকে ছাপিয়ে অজিত ও এনসিপি সমর্থক শব্দ হয়ে উঠল। গত 12ই অক্টোবর বান্দ্রায় বিধায়ক পুত্রের দপ্তরের সামনেই দুষ্কৃতীর গুলিতে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী। 1.5 মাস পরের নির্বাচনে সেই আবেগ প্রভাব ফেলল না। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বান্দ্রা পূর্ব আসনে হেরে গেলেন জিশান সিদ্দিকী। অন্যদিকে ওই কেন্দ্রে বনপো বরুণ সরদেশাইয়ের জয় সম্মানের লড়াই জিতলেন উদ্ধব ঠাকরে। 2019 থেকে 2024 এর মধ্যে অনেক কিছুই বদলে গিয়েছে শিবাজি মহারাজের দেশে। কংগ্রেসের হাত ধরেই জিশানের রাজনৈতিক জীবনের শুরু। কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েই 2019-এ বিধায়ক হয়েছিলেন তিনি। এর ফলে ঘর ছাড়া হন খোদ শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বান্দ্রা পূর্ব কেন্দ্রেই যে উদ্ধবের বাড়ি, এবার এই আসনে বনপো বরুণ সরদেশাইকে এই কেন্দ্রে দাঁড় করান উদ্ধব। অন্যদিকে বাবার হত্যাকাণ্ডের পর কংগ্রেস ছেড়ে অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপিতে যোগ দেন জিশান। যদিও দলবদলে লাভের বদলে ক্ষতিই হল। বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডও কোনো প্রভাব ফেলল না নির্বাচনের ফলে, বরং বনপোর জয় সম্মানের লড়াই জিতলেন উদ্ধবই। যদিও মহারাষ্ট্রে নির্বাচনে জয়জয়কার হয়েছে বিজেপির। বিরাট জয়ের পথে শাসক জোট। 288 আসনের বিধানসভায় তারা 233টি পেতে চলেছে। বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোট মাত্র 50টি আসনে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিজেপি একাই 125 এর বেশি আসন পেতে চলেছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিস। এখন প্রশ্ন উঠছে, এককালে মহারাষ্ট্রের যুবরাজ বাল ঠাকরেপুত্র উদ্ধব রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে।
শনিবার একদিকে যখন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের আগামী 5 বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হল, সেদিনই সামনে এল 14 রাজ্যের 48টি বিধানসভা কেন্দ্র এবং 2টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল। এতক্ষণে জানা হয়ে গিয়েছে, বাংলায় উপনির্বাচনে শাসক দল তৃণমূলের উপরেই আস্থা রেখেছে জনতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 6টি বিধানসভা কেন্দ্রেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। বাংলা ছাড়াও গত 2 সপ্তাহের মধ্যে উপনির্বাচন হয়েছে অসম, বিহার, ছত্তিশগড়, সিকিম, রাজস্থান, গুজরাট, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মেঘালয়, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে। কোথায় কেমন ফল করল রাজনৈতিক দলগুলি? বাংলার পরেই উত্তরপ্রদেশে 9 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল গুরুত্বপূর্ণ। নির্বাচনের কমিশনের ওয়েবসাইটে বিকেল 4টের তথ্য বলছে, 3 আসন গাজিয়াবাদ, খাইর, ফুলপুর জিতে নিয়েছে বিজেপি। আরও 3টি আসনেও এগিয়ে তারাই। অন্যদিকে গেরুয়া শিবিরের বন্ধু রাষ্ট্রীয় লোক দল এগিয়ে মিরাপুর আসনে। বিরোধী সমাজবাদী পার্টি জয় পেয়েছে মাত্র 2টি আসনে। বিশ্লেষকরা জানাচ্ছেন, এগিয়ে থাকা 3 আসনে জয় নিশ্চিত গেরুয়া শিবিরের। বলা বাহুল্য, এর ফলে যোগী সরকারের শক্তি বাড়ল। গেরুয়া শিবিরের এই সামর্থ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রয়েছে আরএসএসের। লোকসভা ভোটের ভুলের পুনরাবৃত্তি না করে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং উত্তরপ্রদেশে উপনির্বাচনে কোমর বেঁধে নেমেছিল সংঘ। তার হাতে গরম ফল মিলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই সঙ্গে উত্তরপ্রদেশে উপনির্বাচনে জয়সে রাজ্যে যোগীর প্রভাব ফের শক্তিশালী মাটিতে দাঁড়াল। রাজ্যের বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর বক্তব্য, শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে মানুষ। উপনির্বাচনে সকলের নজরে ছিল কেরলের ওয়েনার লোকসভা কেন্দ্র, যেখানে রাহুল গান্ধীর ছেড়ে আসা আসনে কংগ্রেসের প্রার্থী হন প্রিয়ঙ্কা গান্ধী বররা। ওয়ানরের সেই উর্বর জমিতে প্রথমবার নির্বাচনী ভাগ্যপরীক্ষায় নেমে প্রত্যাশিতভাবেই ছক্কা হাঁকালেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়ানরের উপনির্বাচনে বড় জয়ের দিকে এগোচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই প্রতিবেদন লেখা হওয়া পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধী 4,10,931 ভোটে এগিয়ে আছেন। তিনি ভোট পেয়েছেন 6,22,338। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সাথায়ন মোকারি পেয়েছেন 2,11,407 ভোট। অন্যদিকে কেরলের 2টি বিধানসভার আসনের একটিতে জয় পেয়েছে কংগ্রেস, অন্যটিতে জয় নিশ্চিত করেছে সিপিআই। তবে প্রিয়াঙ্কার বড় জয়ই কংগ্রেসের প্রকৃত স্বস্তি। এদিকে অসমে 5 বিধানসভা আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে বিজেপি। এছাড়াও ধোলাইতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির, সেখানে একটি আসনে জিতে নিয়েছে ইউনাইটেড পিপলস পার্টি। বিহারে 4টি বিধানসভা আসনের মধ্যে 2টি আসনে জয়লাভ করেছে বিজেপি, একটিতে জয় পেয়েছে জনতা দল, অন্যটিতে হিন্দুস্তানি আওয়ামী মোর্চা। ছত্তিশগড়ের একমাত্র বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। অন্যদিকে কর্ণাটকে শক্তি বাড়ল সিদ্দারামাইয়া সরকার, সেখানে 3 বিধানসভা আসনেই জয় পেয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের 2টি আসনের একটি পেয়েছে কংগ্রেস, অন্যটি বিজেপি। মেঘালয়ে একটি আসনে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। পাঞ্জাবে 4 আসনের মধ্যে 3টিতেই জয়ী হয়েছে আপ, একটি গিয়েছে কংগ্রেসের দখলে। রাজস্থানে 7 আসনের মধ্যে 5টি জিতেছে বিজেপি, একটি কংগ্রেস জিতেছে, অন্যটিতে জয়ী ভারত আদিবাসী পার্টি। সিকিমে 2টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। গুজরাটে একটি আসনে জয়ী বিজেপি। সব মিলিয়ে মোটের উপরে গোটা দেশেই মোদি শাহ দলের জয় জয়কার। একটি পোস্টে মোদি লেখেন, মহারাষ্ট্রের আমার বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের। এনডিএর জন্য ঐতিহাসিক রায় দিয়েছেন, এই স্নেহ এবং উষ্ণতা অতুলনীয়। মোদি আরও লেখেন, আমি জনগণকে আশ্বাস দিচ্ছি, আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় মহারাষ্ট্র। দলের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। লেখেন, তারা, দলীয় কর্মীরা, কঠোর পরিশ্রম করেছেন, জনগণের মধ্যে গেছেন এবং আমাদের সুশাসনের এজেন্ডা বিশদভাবে তুলে ধরেছেন। মহারাষ্ট্রে বিরাট জয়ের পথে শাসক জোট, মহাজোটী। 288 আসনের বিধানসভায় তারা 233টি পেতে চলেছে। বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোট সেখানে মাত্র 50টি আসনে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিজেপি একাই 125 এর বেশি আসন পেতে চলেছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিস। উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিজেপি আশানুরূপ ফল না করতে পারলেও সে রাজ্যের জনতা তথা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মোদি। তিনি লিখেছেন, আমাদের সমর্থন করার জন্য আমি ধন্যবাদ জানাই ঝাড়খণ্ডের জনগণকে। আমরা জনগণের সমস্যা উত্থাপন করব,
রাষ্ট্রের কাজ করতে সর্বদা অগ্রণী থাকব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝাড়খণ্ডে জেএমএম জোট তথা ইন্ডিয়া ৫৭টি আসনে এগিয়ে, সেখানে বিজেপি জোট তথা এনডিএ এগিয়ে ২৩টি আসনে। অন্যান্য এক, ঝাড়খণ্ডের মসনদে ফিরতে চলেছেন হেমন্ত সোরেনই। শনিবার গণনা শুরু হতেই স্পষ্ট হতে থাকে এই ট্রেন্ড। যদিও একদম শুরুতে টক্কর চলছিল কাটায় কাটায়, পরে ক্রমেই পিছিয়ে পড়তে থাকে বিজেপি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেএমএম জোট তথা ইন্ডিয়া ৫৭টি আসনে এগিয়ে, সেখানে বিজেপি জোট তথা এনডিএ এগিয়ে ২৩টি আসনে। অন্যান্য এক, কিন্তু কেন এমন পরিস্থিতি হল? বিজেপি প্রচারে কোনো খামতি রাখেনি। বাংলাদেশি অনুপ্রবেশ, দুর্নীতি, পরিবারতন্ত্রের মতো ইস্যুতে সরব হয়েছে বারে বারে। তবু হল না শেষ রক্ষা। আরব সাগরের পারে দুরন্ত পারফরমেন্স সত্ত্বেও এখানে দেখা গেল অন্য ছবি। কিন্তু কেন? এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ, যার মধ্যে অন্যতম শরিকি বোঝা। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি যেখানে ২১টি আসনে এগিয়ে, সেখানে তাদের দুই জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি, রামবিলাস, জেডিইউ এগিয়ে একটি করে আসনে। আর এখানেই সমস্যা। শরিকি দলগুলিকে আসন ছাড়াই বিজেপির বিপর্যয়ের অন্যতম কারণ হতে চলেছে বলেই মতো ওয়াকিবহাল মহলের। অথচ বিজেপি হেমন্ত সোরেনের পুত্রবধূ সীতা সোরেন থেকে তার ছায়াসঙ্গী চম্পাই সোরেন সকলকেই জেএমএম শিবির থেকে সরিয়ে এনেছিল। মনে করা হচ্ছে এই দলবলু দের পক্ষে ভোট দিতে চাননি ভোটারদের একটি বড় অংশ, আর তারই খেসারত দিতে হল বিজেপিকে। বরং তারা আরও বেশি আসনে লড়লে এর চেয়ে ভালো ফল হতেও পারত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আর একটি বড় ফ্যাক্টর, সহানুভূতি। এবছরের ৩১শে জানুয়ারি ইডি গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়ানোর অভিযোগ ছিল, আর এটাকেই বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বিজেপি। আর এখানেই দুরন্ত মাস্টার স্ট্রোক খেলে দিয়েছেন হেমন্ত। তার স্ত্রী কল্পনা সোরেন লাগাতার স্বামীর গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন। পাশাপাশি অন্য জেএমএম নেতানেত্রীরাও একইভাবে আক্রমণ চালিয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে এই ভিকটিম কার্ড, ট্রাম্প কার্ড হয়ে দেখা দিল। শাসক জোট প্রচারে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। আর একটি ফ্যাক্টর, গেরুয়া দলের কোনো মুখ্যমন্ত্রীর মুখ ছিল না, ফলে সেটাও বিভ্রান্ত করেছে ভোটারদের। রাজ্যে এনডিএর নেতৃত্বে কে থাকবেন সেই প্রশ্নের উত্তর না মেলাটা বিজেপির বিরুদ্ধে গিয়েছে। কেননা অন্যদিকে শাসক জোট বরাবরই পরিষ্কার করে দিয়েছে তাদের মুখ হেমন্ত সোরেনই। এরই পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুললেও সেটা দিয়ে ভোটারদের প্রভাবিত করতে পারেনি বিজেপি। ঝাড়খণ্ডের কিছু অংশ, বিশেষ করে সাঁওতাল পরগনা, মিনি বাংলাদেশ হয়ে গিয়েছে বিজেপির এমন দাবিকে নস্যাৎ করে শাসক জোট প্রচারে বুঝিয়ে এসেছে ডিভাইড অ্যান্ড রুল করতে চাইছে গেরুয়া শিবির। আর সেটাই শেষ পর্যন্ত বোধহয় বিশ্বাস করেছেন ভোটাররা, কেননা ব্যালট বাক্সের ফল সেদিকেই ইঙ্গিত করছে। আজকের মতো খবর এখানেই শেষ হলো।